নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মূর্তির কবলে গল্পটি পাঠ করে শোনাচ্ছি। একেবারে আচমকা, তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা, আফসোস করার বিশেষ কিছু থাকতো না, কিন্তু বদলি করলো কলিকাতা থেকে এলোর, অন্ধ্রপ্রদেশে। ইংরেজ আমলে ওই নাম ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলুরু। একটা আশার কথা বিয়ে থা করিনি, বউ ছেলেপুলের বালাই নেই, ঝাড়া হাত পা, কাজেই তল্পিতল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন, এর জায়গায় আমি যাচ্ছি। ইনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর। একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভুঁই কিছুই জানা নেই, অন্তত মাথা গুঁজবার একটা জায়গা থাকা দরকার। করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম, আমার থাকার কি ব্যবস্থা হবে? রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই, আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুবই সদাশয়, বাড়িটাও যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বললেন, এখানে একলাই থাকতাম, বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজের রান্না করবার অভ্যাস আছে? বিশেষ নেই, তবে কলিকাতার কাজের লোক না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল, এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের অসুবিধা হবে, সবই নারকেল তেলে রান্না কিনা। রান্না করার লোক একটা জুটে গেল, শঙ্করন। সে অবশ্য শুধু ভাত রেঁধে যাবে, মাছ মাংস ডিম কিচ্ছু ছোবে না, ওগুলো আমাকেই রান্না করতে হবে। রামকৃষ্ণ যাবার সময় একটা জিনিস দিয়ে গেলেন, টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম না, নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি, মুখ চোখের চেহারা বীভৎস, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি। রোজ শুতে যাবার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে, অবহেলা করলে অশুভ। এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম, বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক গোছের। নিজের পৌরসকার ছাড়া আর কিচ্ছু মানি না। তবু রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার উপর রেখে দিয়েছিলাম। এলুরুর চারপাশে তামাকের ক্ষেত, আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলেও তার কি প্রতিষেধক, তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ। অনেকদিন আমাকে গ্রাম অঞ্চলে কাটাতে হতো, তখন শঙ্করন থাকতো বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির ছিটে ফোটাও কোথাও নেই। কি আর করা যাবে, কটা লোক আর জীবন আর জীবিকা মেলাতে পারে? মাসখানেক পরে মুশকিলে পড়লাম, শঙ্করন এলো না। এই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া, দিন 15 শয্যাগত করে রাখে। নিরুপায়, নিজেকেই হাত পুড়িয়ে রান্না বান্না করতে হয়।
কাজ বিশেষ নেই, রাত ৮টার মধ্যে শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নূপুর আর ব্যাঙের আলা জলসার আবহাওয়ার সৃষ্টি করেছে। শোয়া মাত্র চোখে ঘুম নেমে এলো। রাত কত ঠিক খেয়াল নেই। হঠাৎ ধড়মড় করে বিছানার উপর উঠে বসলাম। মশারিতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলছে। কি আশ্চর্য! কি করে এটা হলো? বেড সুইচ নেই, ঘরের আলো বন্ধ করে আমি শুয়েছি, কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণ বিপদে পড়ে গেলাম। মশারির চারিদিক জ্বলে উঠেছে। নাইলনের মশারি, নামবার কোনো পথ নেই। আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে। চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর চেঁচিয়েও কোনো লাভ নেই। সবচেয়ে কাছে যে বাড়িটা সেটাও আধ মাইল দূরে। বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম। এছাড়া উপায় নেই। একটু এগিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি। শুধু বিরাট নয়, বিকটও। কাল ভৈরবের মূর্তি। দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের দুপাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখেছি। চোখ দুটো ভালো করে রগড়ে নিলাম, কিন্তু না, একই দৃশ্য। কাল ভৈরবের মূর্তি যেন জীবন্ত হয়েছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার উপর বসে থাকা আর সম্ভব নয়। লাফিয়ে মেঝের উপর পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল, আর কাল ভৈরবের মূর্তিও উধাও। কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড। একটা অদৃশ্য টানে কে যে আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়ে অবাক হলাম, কাল ভৈরবের মূর্তিটা নেই। শঙ্করন মূর্তিটা আলনার উপর একটা তাকের মধ্যে রাখতো। মাঝে মাঝে লক্ষ্য করেছি সে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ত। আমি নিজে না মানলেও এসব কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাই। পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক। আগুনের সামান্য চিহ্নও কোথাও নেই। নিজের ওপর রাগ হলো। নিশ্চয় বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম। ভোরের দিকে একই কাণ্ড। এবার কাল ভৈরবের মূর্তির দুটো নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা। মশারি পুড়ছে। আগের বারের মতন লাফ দিয়ে নিচে নামতেই সবই স্বাভাবিক। আর বিছানায় যাইনি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম। শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে চেহারা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে। ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কাল ভৈরবীর মূর্তিটা কোথায় জানো? কাল ভৈরবীর মূর্তি কেন? তাকের উপর নেই? শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাক খালি, মূর্তি নেই। লক্ষ্য করলাম শঙ্করনের মুখ পাংশু, নিরক্ত হয়ে গেল। এদিক ওদিক খুঁজতে লাগলো। তাই তো, কোথায় গেল? আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বর বিশ্বাসের উপর শঙ্করনের মোটেই শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল দেখে হয়তো কিছুটা মালুমও করেছে। আমি বললাম,
মূর্তি সম্বন্ধে আমি কোনোই খোঁজ রাখি না। তুমি তো দেখাশোনা করতে। শঙ্করনের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে। আলনাটা সরিয়েই চেঁচিয়ে উঠল, এই তো এখানে পড়ে রয়েছে। দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল। রুক্ষ কণ্ঠে বলল, এটা এখানে কে ফেললো? উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না। চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃ প্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির সামনে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করল। মাসখানেক এইভাবে গেল। কোনো উপদ্রব নেই। কলিকাতা থেকে একটা চিঠি এলো, বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয়, কলেজে আমরা অভিন্ন ছিলাম। অসিত বোম্বেতে এক কাপড়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে, ২ মাসের ছুটিতে কলিকাতা এসেছি। এসে ভালো লাগছে না, কারণ কলিকাতায় তার কেউ নেই। তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানেক কাটিয়ে যায়। প্রস্তাবটা খুব ভালো লাগলো। পাণ্ডববর্জিত দেশে অসিতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার ৭ দিনের মধ্যে এসে হাজির। এলিরু স্টেশনে থেকে তাকে ট্যাক্সি করে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সবকিছুতে তার দারুণ উৎসাহ। বিন্দুতে সিন্দুর স্পর্শ পেল। বাহ, যে একেবারে বাগান বাড়ি রে। শহর, অথচ শহরের গোলমাল নেই, বেশ আছিস। চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল। জিজ্ঞাসা করলো, ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবীর। সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল, বাড়ির মধ্যে এই কিম্ভূত কিমাকার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটা রোজ পূজা করে, তাই আর সরায়নি। না হলে ও মোটেই আমার পছন্দসই নয়। শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়িতে নিয়ে যাক, কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পূজার বিরোধী। কিছু বললাম না। কি বা বলবো? অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটাই তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল। দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা রাত গল্পগুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোবাকো কিউরিং সম্বন্ধে একটা বই পড়লাম। তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত হবে, ঠিক খেয়াল নেই। পাশের ঘরে ধূপধাপ শব্দ। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে। পাশের ঘরে ঢুকবার আলাদা তো কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে। অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটলো? উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উঠছে। অথচ আজ গুমোট, বাতাস একেবারেই নেই। অসিত, অসিত! বার কয়েক চেঁচালাম, কোনো উত্তর নেই। বাইরে ম্লান চাঁদের আলো। জানলা দিয়ে সেই আলো অসিতের বিছানার উপর এসে পড়েছে। অস্পষ্ট অসিতের কাঠামো দেখা গেল। সে শুয়ে রয়েছে। সন্দেহ হলো, ভুতুড়ে বাড়ি তো নয়।
শব্দ আসছে কোত্থেকে? কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম। তারপর একসময় আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। অসিতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে। আমি কিছু বলবার আগেই অসিত বলল, না ভাই, দুবেলা মাংস আমার সহ্য হচ্ছে না, পেট গরম হয়, রাত্রে যা সব স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখলি? আর বলিস কেন, কাল মাঝরাতে ধূপ ধাপ শব্দ, এক পাল লোক হাতে ত্রিশূল আমার বিছানা ঘিরে রয় নাচ নেচে চলেছে। যেখানে পা ফেলছে সেখানেই আগুন জ্বলে উঠছে। আর এমন মজা, সেই আগুনের আঁচ লাগছে আমার সারা দেহে। উঠবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অসিতের দিকে দেখলাম, তার চেহারা খুব ক্লান্ত আর বিধ্বস্তও মনে হলো। কালভৈরবীর মূর্তির কথাটা বলতে গিয়েও বললাম না। চা পান শেষ করে আমি আমার শোবার ঘরের তাকের কাছে গিয়ে চমকে উঠলাম। তাক খালি, মূর্তি নেই। সর্বনাশ, মূর্তিটা আবার গেল কোথায়? আলনা, সুটকেস, জিনিসপত্র সরিয়ে খুঁজতে আরম্ভ করলাম। মূর্তি কোথাও নেই। সেই সময় শঙ্করন ঘরে ঢুকলো। উস্কো খুস্কো চুল, মলিন মুখ, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে কালভৈরবের মূর্তি। স্যার, আপনার এখানে কাজ করে আমার পোষাবে না, আমাকে ছুটি দিয়ে দিন। কি হলো? শঙ্করন কালভৈরবের মূর্তিটা তুলে ধরে দেখিয়ে বলল, এই মূর্তিটাকে রান্নাঘরের কোণে ময়লায় ফেলার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল। আপনারা আমিষভোজী বিধর্মী, ঠাকুর দেবতা হয়তো মানেন না, কিন্তু কালভৈরবী একেবারে কাঁচা খেকো দেবতা, কাউকে রেহাই দেবেন না। শঙ্করন চলে গেল। আমি খুবই মুশকিলে পড়ল। তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম, এই মূর্তি এখান থেকে সরালো কে? কে সরালো শঙ্করন ভালো করেই জানত। যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি। তাই অসিতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে শঙ্করন বলল, আর কে সরাবে? তার বন্ধু। ঠাকুর দেবতা নিয়ে খেলা করতে বারণ করে দেবেন, সর্বনাশ হয়ে যাবে। অসিত তখন আমার পিছনেই ছিল। ঠিক আছে, তুমি কাজ করতে যাও, অসিতকে আমি বলে দেব। শঙ্করন চলে গেল। সেদিন বিকালে অসিতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম। চিন্তাধারার দিক দিয়ে আমার সঙ্গে অসিতের কোনো অমিল ছিল না। দুজনের একই ধরনের বিশ্বাস। সেই কলেজের দিন থেকে একটা রাতের অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না। সেই রাতের স্বপ্নের সঙ্গে ওই কালভৈরবীর মূর্তির কোনো যোগাযোগ আছে? আমি মনে করি না। কিন্তু শঙ্করনের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এ বাড়ি ছেড়ে চলে যাবে। এ বিদেশ ভুঁইয়ে আমি বিপদে পড়ব। অসিত, আমার একটা কথা শুনবি? বল। তুই তো আর দিন কয়েক আছিস, এর মধ্যে কালভৈরবীর মূর্তি নিয়ে আর গোলমাল করিস না। অসিত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার আপাদ মস্তক জরিপ করল। এদেশের লোকেরা খুবই ধর্মভীরু হয়, অনেকটা আমাদের দেশের লোকেদের মতন। পাথর, নুড়ি, গাছপালা সবকিছুতেই ঈশ্বর তত্ত্ব আরোপ করে আনন্দ পায়। ওই কালভৈরবীর মূর্তিটাকে তুই অবহেলা আর তাচ্ছিল্য করলে শঙ্করন আমাকে ছেড়ে চলে যাবে। তারপর কোনো লোক আর আমার কাছে কাজ করতে আসবে না। আমার কি অসুবিধা হবে বুঝতেই পারছিস। একটু চুপ করে থেকে অসিত উত্তর দিল, তোর এমন অধঃপতন হবে ভাবতেও পারিনি। দরকার হলে কলকাতা থেকে লোক নিয়ে আয়। নিজের চিন্তার স্বাতন্ত্র্য, ব্যক্তিত্ব এভাবে বিসর্জন দিস না। তুই পাগল হয়েছিস অসিত? কলিকাতা থেকে কে আসবে এই পাণ্ডববর্জিত জায়গায়? বেশি টাকার লোভ দেখিয়ে নিয়ে এলেও কিছুদিন পরই সে পালাবে।
তাছাড়া এদেশের লোক আমাকে বয়কট করবে। সংকরণের মারফতই কথায় কথায় চারিদিকে রাষ্ট্র হয়ে পড়বে। ঠিক আছে, তোর কথাটা শুনে রাখলাম। অসিত চাপা সুরে কথাগুলো বলল, কিন্তু তার মুখ চোখের চেহারা আমার ভালো লাগলো না। কঠিন সিদ্ধান্ত নেবার সময় এইভাবে সে দাঁতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। তার কপালে অজস্র বাড়তি আঁচড় পড়ে। আর কোনো কথা হলো না। দুজনে বাড়ি ফিরে এলাম। মনে পড়ে গেল কলেজ জীবনে দুজনে চার্বাকের উদ্ধৃতি তুলে কিভাবে প্রতিপক্ষকে নস্যাৎ করবার চেষ্টা করেছি। ঈশ্বর নেই, যা আছে তা প্রকৃতি। এই প্রকৃতির স্বাক্ষরই আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। পরের দিন মাইল চারেক দূরের এক গ্রামের মধ্যে যেতে হয়েছিল। এখানে বেশ কিছু তামাকের গুদাম ছিল। কিভাবে তামাক সেই গুদামগুলোতে রাখা হয়েছিল দেখে আমাকে রিপোর্ট দাখিল করতে হবে। টিফিন ক্যারিয়ারে করে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম। মধ্যাহ্ন ভোজনের অসুবিধা হবে না। এর মধ্যে ব্যবসায়ীদের দেওয়া কলা আর ডাব তো ছিলই। দুপুরের খাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্টটা নোট করছি। হঠাৎ পিছনে কাতর কণ্ঠ, ওই হুয়া। চমকে মুখ ফিরিয়ে দেখলাম সাইকেল হাতে শঙ্করন দাঁড়িয়ে। কাগজের মতন মুখের রং, দুটি চোখ বিস্ফারিত, খুব জোরে সাইকেল ছুটিয়ে আসার জন্য রীতিমতন হাঁপাচ্ছে। ছুটে তার কাছে গেলাম। কি হয়েছে? তাড়াতাড়ি আসুন, আপনার বন্ধু খুব অসুস্থ। অসুস্থ? কি জ্বর? জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম শঙ্করন আর নেই। খবরটা দিয়েই সাইকেলে রওনা হয়ে গিয়েছে। অজ্ঞতা লোকেদের বলে আমিও সাইকেল ছুটিয়ে দিলাম। যেতে যেতে মনে হলো শঙ্করনের যেরকম ভীত বিহ্বল চেহারা দেখলাম, তাতে মনে হয় অসিত খুব গুরুতর অসুস্থ। অসিতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে জানা তো ছিল না, বরং তাকে স্বাস্থ্যবান বলেই জানতাম। এখানে এসে ম্যালেরিয়ার কবলে পড়লো নাকি? দূর থেকেই দেখতে পেলাম আমার বাড়ির উঠানে লোকের ভিড়। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। অসিতের খারাপ কিছু হলো না তো? আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল। একজন এসে আমার সাইকেলটা ধরল। উঠোনের একপাশে একটা ঘর পড়েছিল, ইটের দেওয়াল, টালির ছাদ। শুনেছিলাম অনেক আগে বাড়িওয়ালা যখন এ বাড়িতে থাকতো তখন ভদ্রলোকের গোটা দুয়েক গরু ছিল, ওটা গোয়ালঘর হিসেবে ব্যবহৃত হতো। তারপর থেকে খালি পড়ে আছে। সেই গোয়ালঘরের সামনে জমাট ভিড়। আমাকে দেখে লোকেরা সরে যাবার রাস্তা করে দিল। একটু এগিয়ে উঁকি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম। আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। কোনোরকমে পাশে দাঁড়ানো লোকটির উপর ভর দিয়ে টাল সামলালাম। চোখের সামনে নারকীয় দৃশ্য। মেঝের উপর অসিত চিত হয়ে শুয়ে। অস্বাভাবিক যন্ত্রণায় তার দুটি চোখ আতঙ্কগ্রস্ত। সারা শরীর কুঞ্চিত। ঠিক বুকের মাঝে সেই কালভৈরবীর মূর্তি। মূর্তির চারিপাশের অগ্নিশিখা কাঁকড়ার দাঁড়ার রূপ নিয়ে বুকের মাংস কুঁড়ে কুঁড়ে ফেলছে। লোকেদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম। সবলে কালভৈরবীর মূর্তি টেনে তুলবার চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। নিবিড় আকর্ষণে মূর্তিটা অসিতের দেহের উপর চেপে বসেছে। আমি আবার টেনে ফেলে দেওয়ার চেষ্টা করতেই প্রচন্ড এক ধাক্কায় ছিটকে পড়লাম চৌকাঠের কাছে। মূর্তি যেন পথ করে করে অসিতের দেহের মধ্যেই প্রবিষ্ট হলো। সম্ভবত অচেতন হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম সব শেষ।
অসিতের দেহ নিষ্পন্দ, দুটি চোখ বীভৎসভাবে খোলা, দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। কালভৈরবীর মূর্তিটাও কোথাও নেই। অসিতের বুকের ওপর যেখানে সেটা ছিল সেখানে রক্ত কালো হয়ে জমাট বেঁধে রয়েছে। সমবেত লোকেরা হাততালি দিয়ে নাচ গান শুরু করেছে। শঙ্করনের সাহায্যে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। অসিতের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম, দুর্ঘটনায় মৃত্যু। এছাড়া কি আর বলবো। শঙ্করন দারোগাকে এজাহার দেবার সময় ব্যাপারটা জানতে পারলাম। শঙ্করন অসিতকে বোঝাতে গিয়েছিল কালভৈরবী জাগ্রত দেবতা, এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে। কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে উঠেছিল। ছুটে গিয়ে কালভৈরবীর মূর্তিটা তুলে নিয়ে উঠোনের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাতেও বিরত না হয়ে লাথি মেরেছিল মূর্তিটাকে। সেটা ছিটকে গোয়ালঘরের মধ্যে গিয়ে পড়েছিল। অসিতও গোয়ালঘরেই ঢুকেছিল। বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটা ভেঙে চুরমার করে দেবে। তারপর হতভম্ব শঙ্করন অসিতের আর্তনাদ শুনতে পেয়েছিল। চোখের সামনে বীভৎস দৃশ্য দেখেছিল। কি আশ্চর্য! দারোগা সব কথায় বিশ্বাস করেছিল, লিখে নিতে কোনো দ্বিধা করেনি। দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুবই স্বাভাবিক। অসিতের শেষ কাজ করে বাড়ি ফিরতে ভোর হয়ে গেল। ক্লান্ত দেহ, বিষণ্ণ মন, চিন্তা করবার ক্ষমতাও যেন লোপ পেয়ে গিয়েছে। তালা খুলে ঘরের মধ্যে পা দিয়ে চমকে উঠলাম। তাকের ওপর সেই কালভৈরবীর মূর্তি। ঘরে কি করে এলো এই মূর্তিটা? কে রাখলো? অসিতের দেহের অভ্যন্তর থেকে এই মূর্তি বাইরে এলো কি করে? নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না।